104.8 OFM এর রঙ্গমঞ্চে আপনাদের জন্য আমাদের আজকের নিবেদন ৬০-এর দশকে কলকাতার পটভূমিকায় রচিত হাসির নাটক সম্পর্ক। এই নাটকটির রচয়িতা নারায়ণ চক্রবর্তী। OFM এর রঙ্গমঞ্চে শুরু হচ্ছে আজকের বেতার নাটক সম্পর্ক। ১৯৬৯ সাল, শীতকালের বিকেল। কার্জন পার্কের কাছে রাস্তা পেরোচ্ছিল বিকাশ। হঠাৎ সে দেখতে পেল তার কলেজের সহপাঠী মলয় কার্জন পার্কের নির্জনতার দিকে হেঁটে যাচ্ছে। আমাদের নাটকের শুরু ঠিক এই জায়গায়। দেখি দাদা, আরে মলয় না ওটা? না না, এত রোগা তো ছিল না। না, এই মলয়, আরে এই মলয়, আরে আরে এই যে এদিকে এদিকে। কি তুই এখানে? আপনাকে তো ঠিক চিনতে পারছিস না? না মানে, আরে আমি বিকাশ। বিকাশ বিকাশ মানে স্কটিশ চার্চ ৫৮ সালের ব্যাচ বিকাশ। আরে বিকাশ তুই? আমি তো ভাবতেই পারিনি যে এতদিন পরে তোর সঙ্গে দেখা হবে। বাবা, চিনতে পারলি তাহলে? লজ্জা দিস না, আসলে যত দোষ তোর ওই 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 কোপটা। কলেজে পড়াকালীন তো ওটি ছিল না। হ্যাঁ, তা ছিল না ওটা। আসলে সময়ের সাথে সাথে তো বুঝতে, কিন্তু তুই এত রোগা হয়ে গেছিস কি করে? হ্যাঁ, রোগা? তাই তো দেখছি। যাচ্ছিসই বা কোথায় এরকম ভাবে উদ্ভ্রান্তের মতন? যাচ্ছি কোথায়? যেদিকে দু চোখ যায় সেদিকে যাচ্ছি, যেদিকে দু চোখ যায়। মানেটা কি? মানে ব্যাপারটা কি? মানে কিছু হয়েছে নাকি তোর? জিজ্ঞেস করিস না, জিজ্ঞেস করিস না বিকাশ, বলা যাবে না, আমি বলতে পারবো না। আজব, কেন পারবি না? কি এমন হয়েছে যেটা বলা যাবে না? কাউকে খুন করেছিস? ঠকিয়েছিস কাউকে? চুরি করেছিস? না রে না, সেসব নয়। পরকীয়া সংক্রান্ত? না 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 না, ওসব 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 কিছু না। তবে কি কি হবে শুনি? আরে লাভ? আচ্ছা, এই লাভ ক্ষতি না পরে দেখা যাবে, ঠিক আছে? সেসব ব্যবসায় হয়, আমাদের মতন বন্ধুত্বে অন্তত হয় না। তুই বলতো আগে কি হয়েছে? বিকাশ, তুই বুঝতে পারছিস না, আমি যে জটিলতার বিষে আচ্ছন্ন, সেই বিষ তুই নীলকণ্ঠের মতো নিজের কণ্ঠে ধারণ করতে পারবি কি? লেখক হয়েছ নাকি? নাকি যাত্রাপত্র করছো? এসব যাত্রার ঢঙে কথা বলছো? হ্যাঁ, আমার তো মনে হয় তুই নির্ঘাত প্রেমে ট্রেমে পড়েছিস। সে হলে তো ভালোই হতো। তুই বুঝতে পারছিস না বিকাশ, আমার সমস্যার সমাধান করে এমন লোকে দুনিয়ায় জন্মায়নি। তুই তো কোন ছাড়? কেন কেন মিছিমিছি ঘাটাচ্ছিস আমায়? কি এমন সমস্যা? কি এমন রহস্য রয়েছে তোর জীবনে? হ্যাঁ, তুই আমায় বল না, কেন এরকম করছিস? হ্যাঁ, নয় অনেকদিন পর দেখা হয়েছে, আমি তোকে কথা দিচ্ছি রে বাবা, তোর সমস্যার সমাধান আমি করবই। তুই বল আমাকে। আচ্ছা, তুই আমাকে তোর আপন ভাই মনে করে সব? খবরদার, খবরদার বিকাশ, খবরদার। কি হলো রে বাবা? তুই যদি আমায় তোর আপন ভাই ভাবিস তাহলে মরবি। সে কি? হ্যাঁ, তার চেয়ে বন্ধু বলে মনে করতে পারিস, কিন্তু খবরদার ওই সহোদর ভাইয়ের কথা তুলবি না। পাগল হতে যতটুকু বাকি আছে তার 16 কলা পূর্ণ হতে বাকি থাকবে না। আচ্ছা বিকাশ, কিরে বিকাশ, রাগ করলি? হ্যাঁ, রাগ করলি? না না, রাগ করবো কেন? আসলে আমার না মাথা কাজ করছে না, জানিস, আমার মাথা একদম কাজ করছে না। সেটা তো বুঝতেই পারছি, আর সেই জন্যই তো আমি তোকে বলছি যে তুই তোর মনের কথাগুলো খুলে বল। আমার মনে হয় তুই তাহলে কিছুটা স্বস্তি পেতে পারিস। স্বস্তি পাবো বলছিস? আলবাত পাবি রে বাবা, 100 বার পাবি। তুই বলে তো দেখ। বেশ বেশ, তাহলে বলবো, কিন্তু তুই ধৈর্য ধরে রাখতে পারবি তো? ওরে বাবা, কেন পারবো না মলয়? বন্ধুর জন্য যদি এইটুকু করতে না পারি, তাহলে বন্ধুটা কিসের বলতো? হ্যাঁ, দরকার হলে সারা রাতে এই কার্জন পার্কে বসে তোর কথা শুনবো। তুই বল, চা খাবি? হ্যাঁ, চা? হ্যাঁ হ্যাঁ, খেতে পারি। এই চা, এদিকে এদিকে এদিকে, দুটো চা দাও তো ভাই। হ্যাঁ বাবা, ও এই নাও। তারপর বল। জানিস বিকাশ, 8 বছর বয়সে আমি আমার মাকে হারাই, এবং আমার বাবাই আমাকে মানুষ করেছেন। সব ঠিকঠাক চলছিল, সমস্ত কিছু। হঠাৎ
55 বছর বয়সে বাবার যে কি হলো, দুম করে ঠিক করলেন যে আবার বিয়ে করবেন। কি বললি? হ্যাঁ, সে এক যাচ্ছে তাই ব্যাপার। তারপর? তারপর কি? তারপর আমি বাবাকে বললুম, তুমি তুমি এই বয়সে বিয়ে করছো? কেন? দরকার আছে, তুমি বুঝবে না। কিন্তু বাবা, পাড়ার লোকে এসব নিয়ে কথা বলছে। বলতে দাও, মাথা কামিও না। মাথা কামিও না বললেই তো চলবে না। শুনলাম তুমি 18 বছরের একটি মেয়েকে বিয়ে করছো। ঠিকই শুনেছ, করছি। হ্যাঁ বাবা, তোমার বয়স 55 আর তুমি 18 বছরের একটি মেয়েকে বিয়ে করবে? হ্যাঁ, এটা তোমার অসুবিধাটা কোথায়? আমার একটাই অসুবিধে, আমি তোমার ছেলে। হ্যাঁ, সেটা বোঝা গেছে। আচ্ছা, যে মেয়েটিকে বিয়ে করছো তার সাথে কোথায় দেখা হলো? বলা যাবে না। বলা যাবে না? অদ্ভুত লোক তো। আর সেই মেয়েটির পরিবারের লোক কি জানে যে তুমি মেয়েটিকে বিয়ে করবে? না, জানে না। আমরা পালিয়ে গিয়ে বিয়ে করব। পালিয়ে? 55 বছর বয়সে তুমি পালিয়ে গিয়ে বিয়ে করবে? হ্যাঁ, পালিয়েই করব। তোমার ভীমরতি হয়েছে বাবা। সে নিয়ে তোমার চিন্তা করতে হবে না বাবা। সেক্ষেত্রে আমি বাড়ি ছাড়তে বাধ্য হবো কিন্তু। যাও, কে আটকেছে? চাপ বাবা, তুমি তো অদ্ভুত বাবা। ওরে বাবা, তুই শুধু ভাব কি বিদঘুটে একটা লোক। তো যাই হোক, বাবার সঙ্গে মনোমালিন্য হওয়ার কারণে আমি লজ্জায় রাগে মফস্বলের একটি স্কুলে হেডমাস্টারি নিয়ে চলে গেলুম। তখন আমার বয়স 30 বছর। তা এই মফস্বলের একটি গার্লস স্কুলের হেডমিস্ট্রেসের প্রেমে পড়ে গেলুম। তিনি ছিলেন বিধবা, আমার চেয়ে বছর 8 বড়। তোফা, এ তো বীরের মতো কাজ করেছো। হ্যাঁ, রোমাঞ্চকর। আসলে সেই সময় বাবার উপর খুব রাগ হয়েছিল। অজান্তে মনের মধ্যে একটা প্রতিশোধ স্পৃহা দানা বেঁধেছিল। বাবা যেমন বুড়ো বয়সে একটা বাচ্চা মেয়েকে বিয়ে করেছেন, তেমন আমিও যদি আমার চেয়ে বয়সে বড় একজন মহিলাকে বিয়ে করি তাহলে সমাজকে কলা দেখানো হয়। এমনই একটা ভাবনা থেকে ওই হেডমিস্ট্রেসকে বিয়ে করলো। বাহ, তুই তো যাকে বলে একবার রেভলিউশন করে ফেললি। হ্যাঁ, তখন খানিকটা তাই মনে হয়েছিল। ঠিক এই জায়গায় একটা গোলমাল হলো। কিরকম? বিয়ের আগে নীলিমা, আমার স্ত্রী, বলেছিল যে তার একটি মেয়ে রয়েছে যে পালিয়ে গিয়ে বিয়ে করেছে, এবং এই কারণে নীলিমা তার সঙ্গে সম্পর্ক রাখতেই চায় না। তা বিয়ের আগে আমি প্রেমে হাবুডুবু খাচ্ছি, তখন সব কথা মন দিয়ে শোনার ধৈর্য ছিল না। বিয়ের পর বুঝলুম আমার স্ত্রীর মেয়ে আমার বাবাকে বিয়ে করেছে। ওরে বাস, বলিস কি? মানে তোর বউয়ের মেয়ে তোর বাবাকেই বিয়ে করেছে? হ্যাঁ, সে এক কেলেঙ্কারি কাণ্ড, কেলেঙ্কারি। তাহলে এখন আমার বাবার সঙ্গে আমার বা আমার সহধর্মিনীর কি সম্পর্ক হলো, কিংবা আমার সৎমায়ের সঙ্গে আমার? হ্যাঁ, তা একদিন কৌতূহলী হয়ে আমি আর আমার স্ত্রী ভাবতে বসলুম। প্রথমে ঠাট্টার ছলে আমরা শুরু করেছিলাম, কিন্তু কিছুক্ষণ পরে দেখি আমার স্ত্রীর মেয়েকে আমার বাবা বিয়ে করেছেন, মানে আমার স্ত্রী আমার বাবার শাশুড়ি। কেমন কিনা? অবশ্যই, হ্যাঁ, তা তো হবেই। বেশ, তাহলে আমার বাবা হলেন আমার স্ত্রীর জামাই এবং আমারও জামাই। এবার কালক্রমে আমার বিমাতার একটি পুত্র জন্মালো। সেই ছেলেটি নিশ্চয়ই আমার ভাই হলো। হ্যাঁ, অফকোর্স, মানে তোর বাবা দ্বিতীয় পক্ষের ছেলে তো তোর ভাই হবে। হবে তো, কিন্তু সমস্যাটা দেখ, এই ছেলেটি আবার আমার বউয়ের মেয়ের ছেলে, অর্থাৎ বউয়ের নাতি। সেক্ষেত্রে আমি হলুম আমার বইমাত্রেয় ভাইয়ের দাদা মশাই। কিরে, মন দিয়ে শুনছিস তো? হ্যাঁ, তুই হলি তোর বইমাত্রেয় ভাইয়ের ঠাকুরদা। না না, ঠাকুরদা নয়, দাদা মশাই। ও হ্যাঁ, দাদা মশাই। এদিকে ঘটলো আরো একটি ঘটনা। আবার কালক্রমে আমার এবং আমার স্ত্রীর একটি পুত্র সন্তান জন্মালো। এবার ছেলে হবার পর দেখা গেল যে নীলিমার মেয়ে আমার বাবার দ্বিতীয় পক্ষের স্ত্রী, সম্পর্ক সূত্রে হলো আমার ছেলের ঠাকুমা। মানে তোর সৎমা হলো গিয়ে তোর ছেলের ঠাকুমা। হ্যাঁ, ঠিক কথা। কিন্তু আবার নীলিমার দিক থেকে দেখলে দেখা যাচ্ছে যে আমার এই ছেলে হলো নীলিমার মেয়ের ভাই। আমার বিমাতার ভাই মানে আমার বাবা শ্যালক, আমার বাবা শ্যালক মানে আমার মামা, অর্থাৎ আমার ছেলে হলো আমার মামা। এই দাঁড়া, ব্যাপারটা না একটু হাতের বাইরে চলে যাচ্ছে, বুঝলি? তোর ছেলে তোর সৎমায়ের ভাই, তার মানে তুই যদি সৎমায়ের ছেলে হোস তাহলে তোর ছেলে, বাবারে কি কনফিউজিং, কাকা, মামা।
কাকা নয়, মামা, মামা, হ্যাঁ মামা, হ্যাঁ হ্যাঁ। মায়ের ভাই মামা, মায়ের ভাই মামা, বাবার ভাই কাকা। হ্যাঁ ঠিকই, হ্যাঁ ঠিক। এইবারে দেখ, আমার ছেলে যদি আমার মামা হয়, সেক্ষেত্রে তার মা আমার দিদিমা, তাই তো? হ্যাঁ দাঁড়া, মায়ের মামা যদি দিদিমা হয়। না না, মায়ের মামা দিদিমা নয়, আমার ছেলের মা যদি আমার দিদিমা হয়, হ্যাঁ তোর ছেলের মা যদি তোর দিদিমা হয়, ইন দ্যাট কেস আচ্ছা আমার স্ত্রী হলো আমার দিদিমা। তোর স্ত্রী তোর দিদিমা। এই দাঁড়া দাঁড়া, এই কি করে হলো যেন? ওই যে আমার ছেলে আমার মামা, হ্যাঁ, মামার মা দিদিমা। ও হ্যাঁ, তোর ছেলে তোর মামা, মামার মা দিদিমা। হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে আমি হলুম আমার নবজাত পুত্রের ভাগ্নে এবং আমার স্ত্রীর নাতি। ভাবতে পারিস? পারি না, বিশ্বাস কর পারি না। এবার দেখ না। যদি না উফ, বাবারে কি হলো বিকাশ? কি হলো? কি হয়েছে? কি হয়েছে? ব্যাপারটা কি? শরীরটা কেমন করছে রে মলয়, একটা কেমন জলো হাওয়া দিয়েছে বোধহয়, তাই না? তোর কি শরীর খারাপ লাগছে? বেশি নয়, তবে অল্প অল্প পড়তে একটু। তাহলে আর চিন্তা নেই, শোন এবার, শোন মন দিয়ে শোন। আমার বউ যদি আমার দিদিমা হয়, তাহলে আমি কে? আমি কে? কে বলতো? আমি তো বুঝতে পারছি না। তুই? আমি আমার দাদু। হ্যাঁ, ইয়েস, আই এম মাই মেটার্নাল গ্র্যান্ডফাদার। ভাবতে পারিস? হ্যাঁ, না। ভাবতে পারিস বিকাশ? না না না, আমি আগেও পারিনি, এখনো পারছি না। তাহলে ব্যাপারটা হচ্ছে, আবার ব্যাপারটা হচ্ছে আমি আমার বইমাত্রেয় ভাইয়ের দাদামশাই। আচ্ছা। ঠিক আছে, আমার ছেলে আমার বাবার নাতি এবং শ্যালক এবং আমার মামা। আমার বাবা আমার জামাই, আমার বউ তার মেয়ের পুত্রবধূ, এবং আমি নিজেই নিজের দাদামশাই, অর্থাৎ দাদু। ওরে বাবা, ওরে বাবারে বাবা, কি হলো বিকাশ? পিঠটা বড্ড কামড়াচ্ছে রে, সমস্যাটা। মাথাটা বড্ড টনটন করছে বাবু। আচ্ছা, কিন্তু আজ আমি চলি, বুঝলি? না না না, কিন্তু বিকাশ চলি বললেই তো চলে না। শোন, আমার তো অর্ধেক কথা বলাই হয়নি তাতে কি বিকাশ। হয়েছে? তাতে কি হয়েছে? কি? পরে একদিন শুনবো না হয়? না না, আজকেই শুনে যা। শোন, আমার স্ত্রীর আবার এক সহোদর ভাই রয়েছে। এবারে সে তাহলে হলো কি? হ্যাঁ? তাহলে বুঝতে পারছিস সে কি হচ্ছে আমার সম্পর্কটা তার সঙ্গে আমার বাবার। আজ নয় ভাই, বিশ্বাস কর, আজ যেভাবে পেটটা কামড়াচ্ছে, তাড়াতাড়ি বাড়ি না পৌঁছালে না গোলমাল হয়ে যেতে পারে, বুঝলি? চলি রে। আমার বউয়ের সহোদর ভাইয়ের সঙ্গে আমার যেতেই হবে, যেতেই হবে। শোন, তোকে না শুনিয়ে আমি ছাড়বো না বিকাশ। তুই দেখ, আমার কিছু করার নেই, তোকে শোনাতেই হবে। হাতটা ছাড়। হাত ছাড়বো না, তোকে শুনতে হবে। হাতটা ছাড় না। আমার বাবার সঙ্গে আমার বউয়ের ভাইয়ের নিকুচি করেছে তোর বাবার সঙ্গে তোর বউয়ের ভাই। ছাড় আমার এখন, ছাড়, নইলে কিন্তু পুলিশ ডাকবো এবার। পুলিশ ডাকবি? আচ্ছা, ছেড়ে দিচ্ছি, কিন্তু আমি বিকাশ চললুম। তুই যাস না। দাঁড়া বিকাশ, তুই যাস না। বললাম তো মনে, আজ আর তুই যাস না বিকাশ। ভালো থাকার চেষ্টা কর। বিকাশ যাস না। আরে বিকাশ, চলে যাচ্ছিস। বিকাশ যাস না, বিকাশ। বিকাশ ঊর্ধ্বশ্বাসে কার্জন পার্ক থেকে বেরিয়ে শ্যামবাজারগামী একটি ট্রামে উঠে পড়ল। বাপরে বাপ, আরেকটু হলে গিয়েছিলুম। কি কখনোই না বলেছিলুম আমাকে তোর আপন ভাই মনে করে সব কথা খুলে বল। গল্পের জন্য ফাঁড়াটা কেটে গেছে, আর একটু হলেই না ভাবলেই একদম গাটা শিউটে উঠছে। এই কন্ডাক্টর, এই একটা শ্যামবাজার কাটো। শুনলেন বেতার নাটক সম্পর্ক, রচনা নারায়ণ চক্রবর্তী, সৌজন্যে সৌমেন সরকার, বিকাশের চরিত্রে আরজে অর্ণব, মলয়ের চরিত্রে সৌভিক সরকার, মলয়ের বাবার চরিত্রে কৌস্তব চট্টোপাধ্যায়, ভাষ্যপাঠে আরজে অর, ধ্বনিবিন্যাস দেবার্য বন্দ্যোপাধ্যায়, পরিকল্পনা সৌভিক সরকার।